আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ইতিহাস বলছে প্রতিশ্রুতি রক্ষা এবং ইসরায়েল কখনো একসঙ্গে যায় না ২৭ নভেম্বর লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে এসেও বারবার চুক্তি লঙ্ঘন করে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছিল অবৈধ রাষ্ট্রটি কিন্তু শেষ পর্যন্ত এর কঠোর জবাব পেয়েছেন তারা ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হেনে এর প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ সোমবার কফর সুবা হিলসের রুয়েসাদ আল আলমের ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হানেন প্রতিরোধ যোদ্ধারা এক বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি বলেছে লেবাননের বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ এবং বিভিন্ন এলাকায় বিমান হামলার কারণে কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে ইসরায়েলি বিমান লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে বৈরিতেও পৌঁছে যায় আমরা এর জবাব দিয়েছি হিজবুল্লাহ বলেছে এটি ছিল প্রাথমিক পরীক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া বিবৃতির সমাপ্তিতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় এর মাধ্যমে তোমাদের সতর্ক করলাম যাতে চুক্তি লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে যুদ্ধবিরতির এক সপ্তাহ যায়নি এর মধ্যে আবার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের দামামা বাজছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথমে ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই হামলার জবাব হিসেবে প্রতিরোধ যোদ্ধাদের কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয় বলে জানিয়েছেন তারা হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ওই হামলায় যেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে তার জবাবে ইসরায়েলের একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয় ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এদিকে হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দেবে বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে যে কোনো সময় আবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে হিজবুল্লাহ ও ইসরায়েল এদিকে সোমবার ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা গাজা সিটির উত্তরে সফতাবি এলাকায় অনুপ্রবেশ করায় ইসরায়েলি গাড়িগুলোর ওপর হামলা চালানোর ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস তাদের বিবৃতিতে জানানো হয় এছাড়াও অবৈধ ইহুদি বসতি নিরিম এবং থার্ড আইয়ের সেনা অবস্থানগুলোতে বিপুল পরিমাণ 114mm রাজম রকেটে নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা আল কাসাম ছাড়াও সোমবার আরও কয়েকটি প্রতিরোধ গোষ্ঠী হানাদার সেনাদের অবস্থানে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে হামাস জানিয়েছে গাজা উপত্যকায় আটক ৩৩ ইসরায়েলি বন্দী এই পর্যন্ত নিহত হয়েছেন গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় তাদের অধিকাংশ নিহত হন সোমবার টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রতিরোধ সংগঠনটি বলেছে ৩৩ বন্দী নিহত হয়েছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হঠকারী পদক্ষেপ এবং একগুঁয়েমির কারণে অনেক বন্দীর হদিশ নেই তারা সতর্ক করে বলেছে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলি বন্দীদের প্রাণহানি আরও বাড়বে পোস্টে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলা হয় আপনার বিরামহীন যুদ্ধের কারণে আপনি সব বন্দীকে চিরতরে হারাতে পারেন সুতরাং সময় ফুরিয়ে যাবার আগেই যা করা দরকার করুন বন্দীদের নিহত হওয়ার বর্ণনা দিয়ে জানানো হয় গত বছরের ৯ অক্টোবর ৪ জন ১৪ অক্টোবর ৯ জন ৮ ডিসেম্বর ১ জন এই বছরের ১ মার্চ ৭ জন ৯ জুন ৩ জন আগস্টের কোনো এক সময় ১ জন ২ সেপ্টেম্বর ৬ জন ২১ অক্টোবর ২ জন এবং ২১ নভেম্বর ১ জন নিহত হন বর্তমানে গাজায় ১০১ জন ইসরায়েলি বন্দী রয়েছেন বলে হামাসের পোস্টে উল্লেখ করা হয় আল মায়াদিনের খবরে সোমবার বলা হয় মিশরের কায়রোতে অনুষ্ঠিত বৈঠকে নেতৃস্থানীয় ফিলিস্তিনি দল ফাতাহ এবং হামাসের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির চূড়ান্ত নথি পেয়েছেন তারা নথিতে গাজা উপত্যকার বেসামরিক বিষয় পরিচালনার জন্য একটি কমিটিকে দায়িত্ব দিয়ে কমিটির কাজের রূপরেখা তুলে ধরা হয়েছে চুক্তি অনুযায়ী কমিউনিটি সাপোর্ট কমিটি ফর দ্য গাজা স্ট্রিপ নামের এই কমিটি ফিলিস্তিনি সরকারের তত্ত্বাবধানে অবরুদ্ধ ভূখণ্ডের বেসামরিক বিষয়গুলো দেখভাল করবে নথি অনুযায়ী এই কমিটি পশ্চিম তীর আল কুদস ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করবে এর অর্থ হল গাজা উপত্যকা ভবিষ্যতে অন্য ফিলিস্তিনি অঞ্চলগুলো থেকে বিচ্ছিন্ন হবে না বৈঠকে দুই দল সম্মত হয় যে এই কমিটি ১০ থেকে ১৫ সদস্যের সমন্বয়ে গঠিত হবে যাতে
এতে নির্দলীয় ও সম্মানিত ফিলিস্তিনিরা থাকবেন। যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা নিয়ে মিশরের মধ্যস্থতায় সোমবার গাজার শাসক দল হামাস এবং পশ্চিম তীরের শাসক দল ফাতার প্রতিনিধিদের বৈঠকে এই চুক্তি সম্পাদিত হয়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে এই আহ্বান জানান তারা। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সর্বাত্মক চেষ্টা চালানোর ব্যাপারে সম্মত হন। এতে বলা হয়, হামাসের হাতে থাকা সব বন্দীর মুক্তি এবং মানবিক সহায়তার মাধ্যমে গাজার বেসামরিক লোকজনকে রক্ষায় সবার আগে অবিলম্বে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। দুই নেতা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতি সংহত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন এবং লেবাননের স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বান জানান। 2006 সালের পর এটি প্রথম কোনো ফরাসি প্রেসিডেন্টের সৌদি আরব সফর। এই সফরে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সৌদি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণের আগে গাজায় আটক পণবন্দীদের মুক্তি দেওয়া না হলে দায়ীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগে নতুন করে শুরু হওয়া গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগের প্রেক্ষাপটে সোমবার তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের কথার ফুলঝুরি এবং কাজের কাজ না হওয়ার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমি গর্বিতভাবে 2025 সালের 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যদি পণবন্দীদের মুক্তি না দেওয়া হয়, তবে মধ্যপ্রাচ্যে যারা মানবতার বিরুদ্ধে নৃশংসতা ঘটিয়েছে তাদের সবাইকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। যারা এর জন্য দায়ী তাদেরকে ভয়াবহভাবে আঘাত করা হবে। কাজেই এখনই পণবন্দীদের মুক্তি দিয়ে দাও। তবে এই হুমকি কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে পোস্টে কিছু বলা হয়নি। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে কিনা সেই ব্যাপারেও কিছু বলেননি তিনি। বন্দি বিনিময় আলোচনায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হামাস নেতারা একে অপরকে দায়ী করছেন। হামাস বারবার বলে আসছে, গাজায় হামলা স্থায়ীভাবে বন্ধ হলে পণবন্দীদের মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েল বলছে, হামাসকে পুরোপুরি পরাজিত করার আগে তারা যুদ্ধ বন্ধ করবেন না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, অঙ্গহানি হওয়া শিশুদের সংখ্যার নিরিখে ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। তিনি বলেন, বিশ্বের অন্য যে কোনো স্থানের তুলনায় গাজায় সর্বোচ্চ সংখ্যক পঙ্গু শিশু বাস করছে। এসব শিশু ইসরায়েলি পাশবিক হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও চিরতরে পঙ্গু হয়ে গেছে। গাজায় মানবিক ত্রাণ তৎপরতা বাড়ানোর উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সোমবার গুতেরেসের পক্ষ থেকে একটি বাণী পড়ে শোনানো হয়। এতে তিনি বলেন, গাজার বহু শিশু হাত পা হারিয়েছে এবং তাদের অনেকের অপারেশন অ্যানেস্থেশিয়া ছাড়াই করতে হয়েছে। জাতিসংঘের প্রধান ইসরায়েলের গণহত্যা অভিযানে নিহতদের বিপর্যয়কর সংখ্যা তুলে ধরে এই ব্যাপারে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেবার আহ্বান জানান। তিনি গাজার পরিস্থিতিকে ভয়াবহ ও সর্বনাশী হিসেবে বর্ণনা করেন। গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ফিলিস্তিনিরা যেই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তা সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ হতে পারে। ইসরায়েল গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে কঠোরভাবে বাধা দিচ্ছে বলেও জানান তিনি। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি গ্রামে চালানো হামলায় অন্তত 11 জন নিহত হন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকায়ও। উত্তর ও মধ্য গাজায় কয়েকটি হামলায় অন্তত 9 জন নিহত হওয়ার পর দক্ষিণের খান ইউনিসের বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 44,466 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। এ সময় লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন 3,961 জন। সিরিয়ায় বিদ্রোহীদের অগ্রযাত্রার গতি কিছুটা কমেছে। ইদলিব শহর এবং আলেপ্পোতে বিদ্রোহী অবস্থানগুলোতে বিমান হামলা জোরদার করেছে সিরিয়া সরকার এবং রাশিয়া।
গত কয়েকদিনে বিদ্রোহীরা বেশ দ্রুততার সঙ্গে অগ্রসর হবার পর সোমবার বিমান হামলা তীব্রতর করার পদক্ষেপ নেওয়া হয়। তুর্কি সিরীয় সীমান্ত থেকে আল জাজিরার সিনেম কোসেগলু জানান, হায়াত তাহরির আল শামস বা HTS এর নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপগুলোর একটি জোট নাটকীয়ভাবে অগ্রসর হবার পর গত 24 ঘণ্টায় এর গতি কিছুটা কমে যায়। তিনি জানান, যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের অগ্রযাত্রা অব্যাহত থাকলেও তা আগের কয়েকদিনের তুলনায় কম। গত 2 দিনের সংকট নিয়ে আলোচনার কূটনৈতিক প্রচেষ্টা বেড়ে যাওয়াও এই অগ্রযাত্রার হ্রাস পাওয়ার একটি কারণ। খবরে বলা হয়, বিদ্রোহীরা এখনও আলেপ্পোর দক্ষিণে হামার উপকণ্ঠে অবস্থান করছেন। তেল রিফাত শহরের বেশিরভাগ এখন বিদ্রোহীদের দখলে, যেখানে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস কুর্দিদের নিরাপদে সরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি মানবিক করিডোরের আহ্বান জানিয়েছে। এদিকে সরকার রাজনৈতিক পালাবদলে সম্মত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিদ্রোহীরা। সরকারি বাহিনীকে আলেপ্পো শহর থেকে পালিয়ে যেতে বাধ্য করা বিদ্রোহী হামলার 6ষ্ঠ দিন সোমবার এক সংবাদ সম্মেলনে ইস্তাম্বুল ভিত্তিক বিদ্রোহী নেতা হাদি আল বাহরি বলেন, আমাদের যাত্রা অব্যাহত থাকবে, একই সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত। বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে, বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে সিরিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার উদ্দেশ্যে ইরাক থেকে ইরান সমর্থিত কয়েক ডজন মিলিশিয়া বাহিনী রাতে সিরিয়ায় প্রবেশ করেছে। বাশার আল আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান সিরীয় সরকারের প্রতি আবার অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাশার আল আসাদের সঙ্গে এক ফোনালাপে বিদ্রোহীদের পিছু হটতে প্রয়োজনীয় সব ধরনের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রেক্ষাপটে তুরস্ক সফরে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তাকে বলেছেন, বাইরের হস্তক্ষেপ নয়, বিরোধীদের সঙ্গে বাশার আল আসাদের আলোচনায় অস্বীকৃতির ফল হচ্ছে এই সংকট। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সংকটের জন্য ইসরায়েলের হস্তক্ষেপকে দায়ী করেন। তবে সংবাদ মাধ্যমগুলো বলেছে, সিরিয়ায় সক্রিয় 3 প্রধান শক্তি তুরস্ক, ইরান ও রাশিয়ার জরুরি শীর্ষ বৈঠক আহ্বানের প্রয়োজনীয়তার বিষয়ে সম্মতি এসেছে হাকান ফিদান ও আব্বাস আরাকচির বৈঠকে। এর মধ্যে একটি তাক লাগানো খবর দিয়েছে রয়টার্স। 5টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, শর্ত সাপেক্ষে বাশার আল আসাদ ও সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা। সিরীয় প্রেসিডেন্ট যদি ইরান সংশ্লিষ্টতা থেকে নিজেদের দূরে সরিয়ে নেন এবং লেবাননের হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের পথ বন্ধ করে দেন, তবে তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, সিরীয় সংকটে অনেকগুলো পক্ষ সম্পৃক্ত হয়ে পড়েছে। বিভিন্ন ইস্যুতে পক্ষগুলো সরকারকে কিংবা সরকার ও বিদ্রোহী উভয়কে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা দিচ্ছে বলেই মনে হচ্ছে। ফলে সিরীয় সংকট একটি জটিল আবর্তনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।